আচ্ছা বেশ, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না। ভিক্ষা? তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, উপহার দিতামও সমান দামের। আচ্ছা, পুরুষের কর্তব্য বরং আমিই করছি। এই নাও নাও এই ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। এর আগেও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক গল্পই আপনারা শুনেছেন। তার মধ্যে সম্পত্তি সমর্পণ, দেনা পাওনা, খোকাবাবুর প্রত্যাবর্তন, মাল্য দান, তপস্বিনী, স্ত্রীর পত্র, সমাপ্তি আমাদের চ্যানেলে অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায়ে আঁটি পর্যন্ত পাকা। ধর্মে কর্মে শাক্ত আচারের তীব্র জারক রসে জারিত। এখন আদালতে আর প্র্যাকটিস করতে হয় না। একদিকে পূজা অর্চনা আর একদিকে ঘরে বসে আইনের পরামর্শ দেওয়া, এই দুটোকে পাশাপাশি রেখে তিনি ইহকালে পরকালের জোর মিলিয়ে অতি সাবধানে চলেছেন। কোনো দিকেই একটু পা ফসকায় না। এইরকম নিরেট আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুঁড়ে যদি দৈবাত কাঁটাওয়ালা নাস্তিক ওঠে গজিয়ে, তাহলে তার ভিত দেওয়াল ভাঙা মন সাংঘাতিক শেকড়ের ঠেলা মারতে থাকে ইট কাঠের প্রাচীন গাঁথুনির ওপরে। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালাবাহারের অভ্যুদয় হল আমাদের এই নায়কটিকে নিয়ে। তার আসল নাম অভয়াচরণ। এবার এই নামের মধ্যে যে কুলধর্মের ছাপ আছে সেটা সে দিল ঘষে উড়িয়ে, বদল করে করলে অভিকুমার। তাছাড়া ও জানে যে প্রচলিত নমুনার মানুষ ও নয়। ওর নামটা ভিড়ের নামের সঙ্গে হাটবাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমুক্ত হবে, সেটা ওর রুচিতে বাঁধে। অভিকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাঁদের। 8 লম্বা, দেহ গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। আর ওর মুষ্টি চোখ ছিল অমোঘ। সহপাঠীরা যারা কদাচিৎ এর পানি পীড়ন সহ্য করেছে তারা একে শতহস্ত দূরে বর্জনীয় বলে গণ্য করত। ছেলের নাস্তিকতা নিয়ে বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। মস্ত তার নজির ছিল প্রসন্ন ন্যায়রত্ন, তার আপন জ্যাঠামশাই। বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রের গোলন্দাজ। চতুষ্পাটির মাঝখানে বসে অনুস্বার বিসর্গওয়ালা গোল দাগেন ঈশ্বরের অস্তিত্ববাদের উপরে। হিন্দু সমাজ হেসে বলে গোলাখা ডালা, দাগ পড়ে না সমাজের পাকা প্রাচীরের ওপরে। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্যে আকাশে উড়িয়ে দিলে সাম্প্রদায়িক অশান্তি ঘটে না। কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা কুলোয় চড়িয়ে ছাইয়ের গাদার উদ্দেশ্যে। ঘরের চারদিকে মোরগ দম্পতিদের অপ্রতিহত সঞ্চারণ সর্বদাই মুখর ধ্বনিতে প্রমাণ করত তাদের প্রতি বাড়ির বড়বাবুর আভ্যন্তরীণ আকর্ষণ। এ সমস্ত ম্লেচ্ছাচারের কথা ক্ষণে ক্ষণে বাপের কানে পৌঁছেছে, সে তিনি কানে তুলতেন না।
এমনকি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত, সগর্জনে দেউড়ির অভিমুখে তার নির্গমন পথ দ্রুত নির্দেশ করা হতো। অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজে তাকে পাশ কাটিয়ে যায়। কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হল। ভদ্রকালী ওদের গৃহদেবতা, তার খ্যাতি ছিল জাগ্রত বলে। অভিকের সতীর্থ বেচারা ভোজু ভারী ভয় করত ওই দেবতার অপ্রসন্নতা। তাই অসহিষ্ণু হয়ে তার ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করবার জন্য পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করেছিল যাতে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন, বেরো আমার ঘর থেকে, তোর মুখ দেখবো না, যা বেরিয়ে যা। এত বড় ক্ষিপ্রবেগের কঠোরতা নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বংশের চরিত্রেই সম্ভব। ছেলে মাকে গিয়ে বললে, মা, দেবতাকে অনেককাল ছেড়েছি। এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য, কিন্তু জানি প্যারার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। ওইখানে কোনো দেবতার দেবগিরি খাটে না, তা যত বড় জাগ্রত হন না তিনি। মা চোখের জল মুছতে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন। ও বললে, ওই নোটখানায় যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই তোমার হাত থেকে নেব। অলক্ষের সঙ্গে কারবার করতে জোর লাগে, ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠকা যায় না। অভিকের সম্বন্ধে আরো দু একটা কথা বলতে হবে। জীবনে ওর দুটি উল্টো জাতের শখ ছিল, এক কলকারখানা জোড়া তারা দেওয়া, আর এক ছবি আঁকা। ওর বাপের ছিল 3টে মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন। যন্ত্রবিদ্যায় ওর হাতে খড়ি সেইগুলো নেই। তাছাড়া তার ক্লায়েন্টের ছিল মোটরের কারখানা, সেখানেই ও শখ করে বেগার খেটেছে অনেকদিন। অভিক ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে, কিন্তু কালের মধ্যেই ওর এই দৃঢ় বিশ্বাস হলো যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি, ওর মগজ হবে ছাঁচে ঢালা। ও যে আর্টিস্ট সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে। প্রদর্শনী বের করলে ছবির, কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরোলো। আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। ও যতই গর্জন করে বললে আমি আর্টিস্ট, ততই তার প্রতিধ্বনি উঠতে থাকলো একতল লোকের ফাঁকা মনের গুহায়। তারা অভিভূত হয়ে গেল। শিষ্য এবং তার চেয়ে বেশি সংখ্যক শিষ্যা জমল ওর পরিমণ্ডলীতে। তারা বিরুদ্ধ দলকে আখ্যা দিল ফিলিস্টাইন, বলল বুর্জোয়া। অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলে যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজতচ্ছটা বিচ্ছুরিত হতো, তার দীপ্তিতে ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। সঙ্গে সঙ্গে আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছিল যে অর্থভাগ্যের বঞ্চনা উপলক্ষ করে মেয়েদের নিষ্ঠায় কোনো ইতর বিশেষ ঘটেনি। উপাসিকারা শেষ পর্যন্ত 2 চক্ষু বিস্ফারিত করে উচ্চ মধুর কণ্ঠে তাকে বলেছে আর্টিস্ট। কেবল নিজেদের মধ্যে পরস্পরকে সন্দেহ করেছে যে স্বয়ং তারা 2-1 ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই, ভণ্ডামি করে, গা চলে যায়। অভিকের জীবনে এই পরবর্তী ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেলাকালি মাখা নীল রঙের জামার ইজের পরে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি এবং পরে হেড মিস্ত্রির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে। মুসলমান খালাসিদের সঙ্গে দলে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়েও কম দামে শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায়। হাতে যখন কিছু টাকা জমলো, তখন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুট আর্টিস্ট রূপে বোহেমিয়ানি করতে লেগে গেল। আবার শিষ্য জুটল, শিষ্যাও জুটল। চশমা পরা তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তাত্ত্বের আলাপ আলোচনা করতে লাগলো, ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে। পরস্পর পরস্পরের প্রতি কটাক্ষবাদ ও অঙ্গুলি নির্দেশ করে বললে পজিটিভলি ফালগার। এবার বিভা ছিল ওই দলের একেবারে বাইরে।
কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে ওর আলাপ শুরু। অভিকের বয়স তখন 18, চেহারায় নবযৌবনের তেজ তখন ছকছক করছে, আর তার নেতৃত্ব বড় বয়সের ছেলেরাও স্বভাবতই নিয়েছে স্বীকার করে। ব্রাহ্ম সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ বিভার ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। তার প্রতি কোনো কোনো ছেলের অশিষ্টতা হাসিতে, কটাক্ষে, ইঙ্গিতে, আভাসে স্ফুরিত হয়েছে। কিন্তু একদিকে একটি শহুরে ছেলের অভদ্রতা বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। সেটা অভিকের চোখে পড়তেই সেই ছেলেটাকে বিভার কাছে হিড়হিড় করে টেনে নিয়ে এসে বললে, মাপ চাও, চাও মাপ। মাপ তাকে চাইতেই হলো, নত শিরে আমতামতা করে। ঠিক আছে, ছাড়ো না। তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার। তা নিয়ে সে অনেক বক্রোক্তির লক্ষ্য হয়েছে, সমস্তই ঠিকরে পড়েছে তার চওড়া বুকের উপর থেকে, কিন্তু সে গ্রাহ্যই করেনি। বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দও দিয়েছিল। বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড়, কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভিজ্ঞকে একদিন বলেছিল, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের। লিওনার্দো ডা ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে, ইনস্ক্রুটেবল। একদা কলেজের পরীক্ষায় বিভা অভিককে ডিঙিয়ে গিয়েছিল, তা নিয়ে তার অজস্র কান্না আর বিষম রাগ, এ যেন তার নিজের অসম্মান। বলে, তুমি দিনরাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো, আমার যে লজ্জা করে। কথাটা দৈবাত পাশের বারান্দা থেকে কানে যেতেই বিভার এক সখী চোখ টিপে বলেছিল, মরে যাই মরে যাই, তোমারই গরবে গরবিনি আমি, রূপসী তোমারই রূপে। অভিক বললে, মুখস্থবিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার আঁকা ছবি নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল। বিভা অভিকের ছবি বুঝতেই পারত না, সে কথা সত্যি। অন্য মেয়ে যখন ওর আঁকা যা কিছু নিয়ে হইচই করত, সভা করে গলায় মালা পরাতো, সেটাকে বিভা অশিক্ষিতের ন্যাকামি মনে করে বড় লজ্জা পেত। কিন্তু তীব্র ক্ষোভে ছটফট করছে অভিকের মন ওই বিভার অভ্যর্থনা না পেয়ে। দেশের লোক ওর ছবিকে পাগলামি বলে গণ্য করছে, আর বিভাও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে এইটাই ওর কাছে অসহ্য। কেবলই এই কল্পনা ওর মনে জাগে যে একদিন ও ইউরোপে যাবে, আর সেখানে যখন জয়ধ্বনি উঠবে তখন বিভাও বসবে জয়মাল্য কাঁদতে। রবিবার সকালবেলা ব্রাহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে এসেই বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে। বইয়ের পার্সেলের ব্রাউন মোড়ক ছিল আবর্জনা ঝুড়িতে। সেইটা নিয়ে কালি কলমে একখানা আঁচড় কাটা ছবি আঁকছিল। বিভা জিজ্ঞাসা করল, হঠাৎ এখানে যে? সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। বিভা তার ডেস্কের চৌকিতে গিয়ে বসল, বলে, দরকার যদি হয় না হয় চুরি করলে পুলিশে খবর দেব না। দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছি। পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পুণ্যকর্ম। পারি নে পাছে অপবাদটা দাগ দেয় পবিত্র নাস্তিক মতকে। ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয়, আমাদের নীতি দেবতার ইজ্জত বাঁচাতে। কি বুঝলে? আচ্ছা ছাড়ো, তা অনেকক্ষণ বসে আছো বুঝি? তা আছি, বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি।
যে তুমি পড়াশোনা করেছো, আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধি শুদ্ধিও কিছু আছে। তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? এখনো সমাধান করতে পারিনি। বোধহয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে, তাহলেই হয়তো। আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে, আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে পারো না যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই। তুমি অবুজের মতন সত্যি মিথ্যে যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এখানে। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এই কথা ভুলিয়ে দেওয়ার জন্য একটি দেবতাও নেই আমার সামনে। বিভা চুপ করে বসে রইল। খানিক বাদে অভিক বলে উঠল, তোমার ভগবান কি আমার বাবারই মতন? আমাকে ত্যায্যপুত্র করেছেন। আহ, কি বকছো? অভিক জানে বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে। কথাটা বিভাকে দিয়ে বলিয়ে নিতে চায়। বিভা চুপ করে থাকে। জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশও এই মেয়েটার উপরেই তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল। বিভা হাঁস পুষেছিল। তিনি কেবল খিটখিট করে বলেছিলেন, ওগুলো বড্ড বেশি ক্যাক ক্যাক করে। বিভা আসমানি রঙের শাড়ি জ্যাকেট করিয়েছিল। মা বলেছিলেন, এই কাপড় বিভার রঙে একটুও মানায় না, কি লাগছে চিঠি। বিভা তার মামা তো বোনকে খুব ভালোবাসত। তার বিয়েতে যেতে চাইলেই মা বলে বসলেন, সেখানে ম্যালেরিয়া। মায়ের কাছে থেকে পদে পদে বাধা পেয়ে বাপের উপরে বিভার নির্ভর আরো গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল। মার মৃত্যু হয় প্রথমেই। তারপরে ওর বাপের সেবা অনেক দিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাত্র ব্রত। আর সেই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছে করে নিয়েছে। সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন তার মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। নিয়মিত মাসোহারা বরাদ্দ ছিল। মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। একদিন অভিক এ কথা তুলেছিল, বলেছিল, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্তমাংসের বুকের ওপরে। শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল। অভিক বুঝেছিল ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়। বেলা প্রায় 10টা। বিভার ভাইজি সুস্মি এসে বললে, ও পিসিমা, পিসিমা, বেলা হয়েছে তো। বিভা তার হাতে চাবির গোছা ফেলে দিয়ে বললে, তুই ভাড়ার থেকে বের করে দে, আমি এখনই যাচ্ছি। বেকারদের কাজের বাধা সীমা না থাকাতেই কাজ বেড়ে যায়। বিভার সংসারও ঠিক সেই রকম। সংসারের দায়িত্ব আত্মীয় পক্ষে হালকা ছিল বলেই অনাত্মীয় পক্ষে হয়েছে বহু বিস্তৃত। এই ওর আপন গড়া সংসারের কাজ নিজের হাতে করাই ওর অভ্যেস। চাকর বাকর পাছে কাউকে অবজ্ঞা করে। অন্যায় হবে তোমার এখনই যাওয়া, কেবল আমার উপরে নয়, সুস্মির ওপরেও। ওকে স্বাধীন কর্তৃত্বের সময় দাও না কেন, অন্তত আজকের মতন। তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কাজের কথা বলিনি, কিন্তু আজ বলে দেখাবো। নতুন অভিজ্ঞতা হবে। তবে তাই হোক, সেটাই বা বাকি থাকে কেন? পকেট থেকে অভিক চামড়ার কেস বের করে খুলে দেখালে। একটা কবজি ঘড়ি। ঘড়িটা প্ল্যাটিনামের,
সোনার মণিবন্ধ, হীরের টুকরোর ছিট দেওয়া। বলে, তোমাকে বেচতে চাই। অবাক করলে। ওইটা বেচবে? বেচবো। আশ্চর্য হও কেন? বিভা মুহূর্তকাল স্তব্ধ থেকে বললে, এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল, মনে হচ্ছে তার বুকের ব্যথা এখন ওর মধ্যে ধুকধুক করছে। জানো সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্য। এ ঘড়ি সেই তো দিয়েছিল, কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি। কিন্তু আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিনরাত 7 ঘন্টা বাজাতে থাকবো। আশ্চর্য করেছো তো। এখন সে তো সুখ দুঃখের অতীত। শেষ মুহূর্ত পর্যন্ত সেই বিশ্বাস নেই মরেছিল যে তুমি তাকে ভালোবাসো। ফুল বিশ্বাস করেনি। তবে আবার কি, সে নেই। কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে কি? বিভার মুখে অত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল। একটুক্ষণ চুপ করে থেকে এসে বললে, তা এত দেশ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। বাহ, তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি, তাই তো? তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। এমন মানুষের পরে রাগ করা শক্ত। জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই। কিছুতে যে লজ্জার কারণ আছে তা যেন ও জানেই না। এই ওর অকৃত্রিম অবিবেক। এই যে উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চলা, এতেই মেয়েদের স্নেহ ওকে এত করে টানে। ভর্ৎসনা করবার জোর পায় না। কর্তব্যবোধকে যারা অত্যন্ত সামলে চলে, মেয়েরা তাদের পায়ের ধুলো নেয়। আর যেসব দুর্দাম দুরন্তের কোনো বালাই নেই ন্যায় অন্যায়ের, মেয়েরা তাদের বাহু বন্ধনে বাঁধে। ডেস্কের ব্লটিং কাগজটার উপর খানিকক্ষণ নীল পেন্সিলের দাগ কাটাকাটি করে শেষকালে বিভা বললে, আচ্ছা বেশ, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না। ভিক্ষা! তোমার সমান ধনী যদি হতুম, তাহলে তোমার দান নিতুম উপহার বলে। উপহার দিতামও সমান দামের। আচ্ছা, পুরুষের কর্তব্য বরং আমিই করছি। এই নাও নাও এই ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই, কিন্তু তাই বলে এই ঘড়িটা নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তুমি তো জানো আমার অত্যন্ত বেহায় একটা ফোর্ড গাড়ি আছে। সেটা চলাচলের ঢিলেমি অসহ্য। কেবল আমি বলি ওই দশম দশা ঠেকিয়ে রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপদাদার বয়সে একটা পুরনো ট্রাইসোলার পাওয়ার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না। এমন ভদ্র কাজ তুমি করবে এটা তো সম্ভব নয়, সেটা জানি। ঠিক ধরেছ। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছো? কুলদা মিত্রের মেয়ে। হ্যাঁ দেখেছি, তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে। আমার পাশেই ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে, আরো 5 জনকে ঠেকিয়ে। ও যে প্রগতিশীলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে, এইটাই ওর আনন্দ। শুধু কি তাই? মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও তো আনন্দ কম নয়। আমারও মনে ছিল এই কথাটা, তোমার মুখে শোনালো ভালো। আচ্ছা মন খুলে পড়ো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়ের বেলাতেই বিধাতাকে মানো বুঝি? নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয়।
দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না দেখেও ফল তার চেয়ে অনেক বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ভক্তি মিটিয়ে নিলেন। আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে কিসের? বলেছি, শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলুম ফুটবলের মাঠ থেকে খড়খড় শব্দ করতে করতে, পেছনের পদাতিকের নাসারন্ধ্রে ধোঁয়া ছেড়ে দিয়ে। এমন সময় পাকড়া গিন্নি, ওকে জানো তো, লম্বা গজে রক্তক্তিতেও ওকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। সে আসছিল কোথা থেকে? তার নতুন একটা ফিয়েট গাড়িতে। হাত তুলে আমার গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হ্যাঁ ভাই ও ভাই করে নিলে। আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া গাড়ির হুড আর জরাজীর্ণ পা দানিটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তাঘাটে এরকম মনের আগুন জ্বালিয়ে দিতেন না। তাই বুঝি তুমি? তাই ঠিক করেছি। যত শিগগির পারি শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে পাকড়া শিগগিরনির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলো তো, তোমার মনে কি একটুখানি খোঁচাও? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি কিছু করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেওয়ার যোগ্য নয়। অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের ওপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বলে, তুমি আশ্চর্য। আমি বলছি, আমি তোমাকে দেখি আর আমার ভয় হয়। কোন দিন আবার ফস করে মেনে বসবো তোমার ভগবান, শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলুম না, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো। চুপ করো, আমি কিছু জানিনি। তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। আমাকে মুখ ফুটে বলবে না, কিন্তু নিশ্চিত বুঝতে পারি এই শিলা সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ও কি আমার ঘুরোতর অভ্যেস হয়ে যাচ্ছে? অল্প বয়সে যেরকম সিগারেট অভ্যেস হয়েছিল, মাথা ঘুরতো তবুও ছাড়তাম না। মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতা তো জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় এই মতটুকু আছে, সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল। তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দেখো, দোষ নিও না তপস্বিনী, ভাবছ সেটাতে আমার বিলাস। না গো না, সেটাতে আমার প্রয়োজন। তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়িতে? তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে, তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয়, সেই জন্যই। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। তারই সোনালী পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির এই ফোন দিয়ে পুরুষদের বড় করে তোলবার জন্য। কি সত্যি কিনা বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তা নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে। খালি ওই তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। অভিকের হাত ছাড়িয়ে দিয়ে বিভা বললে, ওই এক কথা বারবার বলো না, আমি তো বরাবর উল্টোই শুনেছি।
বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে যদি আমি পারতুম, আমার যদি সে শক্তি থাকতো, তাহলে। পারতুম কি? পেরেছ। আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। আর যদি পারতে, তাহলে তোমার ধর্মে কর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। তরি তীরে এসে পৌঁছায়, তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। যখন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো না, আমাকে না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহমন, সে কি আমার কাছে লুকোবে? এই কথা বলি বা কি হবে? লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাইনি। আমি চাই, আমি দিন রাত পড়ব। আমি নেই, আমি চাই, আমি চাই, আমি শুধু তোমাকেই চাই। আর সেই সঙ্গে বলবো আমি ক্রাইসলারের গাড়িও চাই। হয়তো ওটা তো জেলাসি। পর্বত বন হিমান ধুমত, মাঝে মাঝে ঘনি উঠুক ধুমার জেলাসির, প্রমাণ হোক ভালোবাসার অন্তর্গুহ আগুন। দিবে যাওয়া ফল কেন নয় তোমার মন, তাজা ফিসোভিয়াস। বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বলে, হুররে। একে ছেলে মানুষই করছো। এই জন্যই বুঝি আজ সকালবেলা এসেছিলে আগে থাকতে প্ল্যান করে? হ্যাঁ, এই জন্যই মানছি সে কথা। নইলে এমন মুগ্ধ কেউ কেউ জানা আছে যাকে এই খড়ি এখনো বেচতে পারি বিনা ওজরে, অন্যায় দামে। কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আসেনি। যেখানে তোমার ব্যথার উৎস, সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চাইছিলাম। কিন্তু হতভাগ্যের ভাগ্যে না হলো এটা, আর না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সবসময় দেখা মিনতে খেলে না। কিন্তু দেখো, একটা কথা তোমাকে বলি, তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেছো তোমার লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কিনা। সত্যি কথা বলি, লাগে খোঁচা। সত্যি বলছো? সত্যি? অত উৎফুল্ল হইও না। এ জেলাসি না, এটা অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া সখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়, যেটা আমার একদম ভালো লাগে না। এ তোমার কিরকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই? জাতকে জাত, যেখানে যাকেই দেখবো শ্রদ্ধা করে করে বেড়াবো? মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একে বলে প্রোটেকশন। ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না। অর্থাৎ তুমি তর্ক করবে, আমি করব না। একেই বলে দিন ভয়ঙ্কর, মেয়েরা বাক্যে কবে, কিন্তু পুরুষেরা রবে নিরত্তর। কি অভি, তুমি কেবলই কথা কাটাকাটি করবার অছিলা খুঁজছো। বেশ জানো, আমি বলতে চাইছিল মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচারও না অস্বভাবগত? আমরা মডার্ন, মেয়ে কি ভদ্রতা মানি নে, খাঁটি স্বভাব কি মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানে দেওয়া ফোর্ড গাড়ি চালায়। স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাতে জায়গা থাকলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে, তাদের খেলে করণে নিজের গরজই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশি কি করবে সস্তা? ফাঁকি দেবে নিজের পাও নাকি? কিন্তু মিথ্যে বকছি, আসলে মডার্ন কালটাই খেলো। খেলো বলবো না, বলবো বেহায়া। সেকালের বুড়ো শিব চোখ বুজে আছেন ধ্যানে, একালের নন্দী ভৃঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে, যাকে বলে দেবাঙ্কি। জন্মেছি একালে
বোম ভোলেনাথের চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। নন্দীভৃঙ্গের বিদ খুঁটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকের দিনের নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও নাম করতে, 10 দিকে মুখ ভেঙছি। কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে, এদিকে তোমার ভালো লাগার ধার ভোতা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না? সত্যি কথাই বলি, তবে যাকে বলে থ্রিল সে হলো পয়লা নম্বরের জিনিস, ফাঁকে দই বাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল, কোথাও বা দাগি, কোথাও বা ছেঁড়া, কিন্তু বাজারে সেও বিকয় অল্প দামে। সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধনী। তুমি পারো অভি, নিশ্চয় পারো, পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব, ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতূহল আছে। সুসম্পন্ন জিনিস তোমাদের পিকচারেস্ক নয়। থাকবে এসব বৃথা তর্ক, আপাতত ক্রাইসলারের পাল্টা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল। ফিরে এসে অভিকের হাতে একতারা নোট দিয়ে বললে, এই না তোমার ইন্সপিরেশন, কোম্পানি বাহাদুরের মার্কা মারা। কিন্তু তাই বলে তোমার এই ঘড়িটা আমাকে নিতে বলো না। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের ওপর বসে রইল। বিভা দ্রুত পদে তার হাত টেনে নিয়ে বললে, আমাকে ভুল বুঝো না, তোমার অভাব ঘটেছে, আর আমার অভাব নেই এমন সুযোগেই। অভাব আছে আমার, দারুণ অভাব। তোমার হাতেই রয়েছে সুযোগ, তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের উপরে স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বললে, যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। তবুও যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো? এ প্রস্তাবে ধিক্কার দেবেই ভেবেছিল, রাগ করবেই আশা করেছিলাম। না না, রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণেরই বা? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষে কতবার তোমার দেখেছি, মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার ঠিক চলে না, এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এটা তুমি সইতে পারো না। আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই এমন খোরতর নিশ্চিন্ত থাকো। জানতে পেরেছ আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে একঘেয়ে পুজোকে সে বন্দি করবে না। বান্ধবীদের সঙ্গে গালাগালির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি। সেই বিহ্বল স্ত্রৈণতায় আমার গা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, তে অনায়াসে পার হয়ে যায়। আমি লোভী নই, আমাকে নিয়ে যে মেয়ে ঈর্ষা করে সে লোভী। তুমিও লোভী নও। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান হলো স্বাধীনতা। তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট তোমরা সাবালক শিশু, এবার যে খেলাটা ফেঁদেছ তার খেলনাটি না হয় আমার হাত থেকেই নেবে। নইব নইব চ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে টাকা খুশিয়ে নিলে কি? খোলসা করে বললে হয়তো তুমি খুশি হবে না। তুমি জানো অমরবাবুর কাছে আমি ম্যাথামেটিক্স শিখছি। সবটাতেই আমাকে বহুদূর এগিয়ে যেতে চাও, বৃত্তেতেও। বকো না, শোনো। আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন, আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস
যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজন হবে। ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন। যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখিয়েছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম, ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু টাকা আমার হাতে রেখে দিয়েছে। তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে বললে, এমন আর্টিস্টও হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাজটাতে পৌঁছাতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পৌঁছতে পারবে। আচ্ছা, এখন বলো তো, আমার কাছ থেকে টাকা নেবে কিনা? খেলনার দাম? হ্যাঁ গো হ্যাঁ, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি, তাতে আর দোষ কি? তারপরে আছে আস্তাকো। ক্রাইসলারের আজ সাধ্য শান্তি হলো এইখানে। প্রগতিশীলার প্রগতিবেগ ভাঙা ফোর্ডেই নড়বড় করতে করতে চলুক। এখন ওসব কথা ভালো লাগছে না। অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাবার জন্য। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। একান্ত আশা করি তাই যেন ঘটে। তাতে তো দেশেরই গৌরব। আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেটের পথ, সে তো আর গ্র্যান্টাং রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যেখানে তো একবার স্বাধীন দৃষ্টি আছে, আমি চাপই তাদের দেশে। আর একদিন তোমার মামাকেও যেন এই কথা বলতে হয় যে আমিও কোনো সামান্য লোক নই। আর তার ভাগ্নিকেও। ভাগ্নির কথা বলো না। তুমি মিকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্য তাকে সবুর করতে হয়নি। তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো তো, তুমি যেতে চাও বিলেতে? সে আমার দিনরাত্রির স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান। প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজঘর। থাক, সার্থক হোক গণিক অধ্যাপকের মহিমা। আমার জন্য এ যুগ না হোক পরযুগ আছে। অপেক্ষা করে থাকবে পোস্টারিটি। এই আমি বলে দিচ্ছি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশ গুজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম কাটা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না। পোস্টারিটির জন্য আমাকে অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়ে গেছে। কোন শাস্তির কথা বলছো তুমি জানি না, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি আমার ছবি। এসেছে নতুন যুগ, আর সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলল দরজার দিকে। বিভা বললে, আরে যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপুজো করব। তুমি পুজো করবে? আমিই করব। আমি যে কিছুই মানি নে। আর আমার এই না মানার ফাঁকের মধ্যে ৩৩ কোটি দেবতা আর অপদেবতার জায়গাটার টানাটানি হবে না। বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরবার জন্য আকাশ শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর এই বিদ্রুপ। কোনো তর্ক না করে এসে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে, দেখো বি, তুই প্রচন্ড ন্যাশনালিস্ট। ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু কিন্তু যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকের নাস্তিকতা কেন যেন এত হিংস্র হয়ে উঠছে বিভা তা জানে না।
তাই তার উপর কোনো রাগ করতে পারে না। কিছুতে ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। সেই ইচ্ছা তো মত নয়, বিশ্বাস নয়, তর্কের বিষয় নয়, সে ওর স্বভাবের অঙ্গ। তার প্রতিবাদ চলে না, বারবার মনে করছে এই বাধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতে তার পা সরতে চায় না। বিহারে এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে দুর্দার করে সিঁড়ি বেয়ে নেমে চলে গেল। বিভার বুকের মধ্যে মুচড়াতে লাগলো। প্রথমটাতে ভাবলে অধ্যাপককে বলে পাঠায় আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বললে, আচ্ছা এইখানে নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। শোবার ঘরে উপুর হয়ে বিছানায় গিয়ে পড়ল। বালিশ আঁকড়ে ধরে কাঁদল বিভা। অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে এসে বললে, আজ তো মনে করেছিলাম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, বেশ আছে। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের মধ্যে মিশে আছে, তো থেকে থেকে তার প্রকোপটা কেবল বেড়ে ওঠে। আমার রক্তে পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকার সময় পায়নি, কিন্তু আমিও আজ ছুটি নেব। কারণটা বুঝিয়ে বলি। এবছর কোপেনহেগেনে সর্বজাতিক ম্যাথামেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো জানি নে। ভারতবর্ষের মধ্যে আমি কেবল নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তার ব্যর্থ হতে দিতে পারি রে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে তো যেতে হবে। আমার উপরওয়ালা যাকে আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভোলার জন্যই। এমন কোনো বন্ধু যদি পাই যে লোকটা একটু বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যে বন্ধক দেবার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাঁড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্ঠী পাতরে কোষে দেখাতে। আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করবার পূর্বে প্রত্যক্ষর প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে, তাই ঠকাবার জো নেই কাউকে। যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই। হয়তো সে খুব শেয়ানা নয়, সেজন্য ভাববেন না। দু চার কথায় সমস্যার মীমাংসা হয়নি। সেদিনকার মতো একটা আধো খ্যাচড়া নিষ্পত্তি হলো। অমরবাবু লোকটি মাঝারি সাইজের, শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চওড়া, আর মাথার সামনের দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে। মুখটি প্রিয় দর্শন, দেখে বোঝা যায় কারোর সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি। চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দূরমনস্কতা। অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখবার দায়িত্ব বাইরের লোকেদের। বন্ধু ওর খুবই অল্পই, কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুবই উচ্চ আশা রাখে। আর বাকি যেসব চেনা লোক, তারা নাক সিটকে বলে হাইব্রাউ। কথাবার্তা অল্প বলেন, সেটাকে লোকে মনে করে সিদ্ধতারই স্বল্পতা। মোটের ওপর ওর জীবনযাত্রায় জনতা খুব কম। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে 10 জনে ওকে কি ভাবে সে উনি নিজেই জানেন না। অভিকের কাছে বিভাজ তাড়াতাড়ি যে 800 টাকা এনে দিয়েছিল, সে কিছুটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল, কখনো তার ব্যত্যয় হয় না। মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমের ছটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে তিনি বিষয়ী লোক সেটা কল্পনাও করতে পারেনি। এই অকস্মাৎ অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়েই এক মুহূর্তের ঝড়ের ঝাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে। প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পেলপেগড়ির মধ্যে ফিরে এসেছে।
বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধাবেগ তার মনে নেই। স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেওয়ার কথা সে সাহস করে মনে আনতে পারলে না। তাই বিভা প্ল্যান করেছে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকাই অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে। বিভার কাছে যেসব ছেলে মেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ার সাহায্য করে। আজ রবিবার, খাবার পরে এতক্ষণ ওর ক্লাস বসেছিল। সকাল সকাল দিল ছুটি। গয়নার বাক্স বের করে মেঝের ওপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল। ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের। প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো, কিন্তু যেমন পাতা ছিল তেমনই রেখে দিল। কোনো কারণেই অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে। অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, বুঝলো ব্যাপারখানা কি। বললে, অসামান্যের পাড়ানি করি, আমার বেলায় তুমি মহামায়া ভুলিয়ে রাখো, আর অধ্যাপকের বেলায় তুমি তারা তড়িয়ে দাও। অধ্যাপক জানেন কি, অবলা নারী মৃণাল ভুজে তাকে পারে ওঠাবার উপায় করেছেন? না, জানেন না। জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্রলোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার, আমি তো এই জানি। এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন, দয়া করেন। সে কথা বুঝল, কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্য। আমরা যত সামান্যই হই, কারোর বিলেতে যাবার জন্য নয়। তিনি যতই বড় হন না, আমাদের মতন পুরুষদের দৃষ্টিকে তোমরা প্রথম থেকেই উৎসর্গ করে রেখেছ। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, হে আমি একদিন তোমার গলায় দেখেছিলাম, যখন আমাদের পরিচয় ছিল অল্প। আর সে প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশিয়ে আছে। ওই হার কি একলা তোমার, হচ্ছে আমারও। আচ্ছা, এই হারটা না হয় তুমিই নিলে? তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেবে ওকে সব শুদ্ধ, সে প্রত্যাশা করেই বসে আছি। ইতিমধ্যে ওই হার হস্তান্তর করো, যদি তবে ফাঁকি দেবে আমাকে। গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক হিসেবে। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির শালঙ্কারা মূর্তি আশা করো না। কেন, উন্নত পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণীর তীরে। বরঞ্চ একটা কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমার এই গয়না কিছু রেখে যাব। কি ভালো হবে না? আমার জন্য বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই? ও কথা বলুন, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি, বুঝলে? মিথ্যে কথা বলবো না, কুষ্ঠের ইশারাটা একেবারে অসম্ভব নয়। শনির দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন। তা হতে পারে, কিন্তু কিন্তু তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটা হয় মারাত্মক। তখন এই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের, যাকে বলে পরিস্থিতি। ওই যাকে বলে বাধ্যতামূলক উদ্ধন্তন। প্রসঙ্গটা যদিও হাইপোথেটিক্যাল, তবুও সম্ভাবনার এত কাজ ঘেঁষা যে এ নিয়ে তর্ক করা মিথ্যে। তাই বলছি, একদিন যখন লাল চেলি পরা আমাকে হঠাৎ দেখবে বড় হস্তগতং ধনং, তখন আর ভয় দেখিও না। তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের অভাব নেই। ছিছি মুথু করি, কথাটা ভালো শোনালো না তোমার মুখে। পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে, কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো। পুরুষদের কিন্তু ভুলেও কেউ দেবতা বলে না।
কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতন অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত। সম্মানের মুশকিল তো ওই একনিষ্ঠতার পদবিটা বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয়। সাইকোলজি এখন থাক, আমার প্রস্তাব এই, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদের ওপরই দাও না। আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়না বেচা পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না। পুরুষদের যস্ত মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। এই দেশ সেই দেশই হোক না কেন, তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণে। এই প্রসঙ্গে আমার কথাটা এখন থাক, অন্য কোনো সময় হবে। অমলবাবুর সফলতায় ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক আছে। এ দেশে মানুষেরা বড় লোকের মড়ক। কিন্তু দোহাই তোমার, তোমাকে সেই বামনদের দলে ফেলো না। শোনো তবে, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপুজোর চাঁদার টাকা আমার হাতে ছিল, আর সেই টাকা দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। আর দিয়েছি সেটা কাউকে না বলে। যখন ফাঁস হবে, জীববলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়াতে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যিকারের পুজো কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি কাজ করলে অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? এই যে বিশ্বাসঘাতকতা। মানি, কিন্তু আমার ধর্মের ভিত কি সে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পুজো দেব বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল, সে যেমন হাস্যকর তেমনি শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমত না। পঞ্চমাঙ্গের লাল রংটা হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না। স্থির করেছিলাম নিজেরাই কাঠি হাতে ঢাকে ঠেলে বেতালা চাঁটি লাগাবো অসহ্য উৎসাহে, আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব সহস্তে খড়কা হাতে। নাস্তিকের পক্ষেই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধেবেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা, 5 জন সাজলো চেলা। কোন একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে জগদম্বা স্বপ্ন দিয়েছেন, যথেষ্ট পাঁঠার পুরবহরের পুজো না পেলে তাকে আস্ত খাবে। তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে 5,000 টাকা বের করেছে। যেদিন শুনলুম সেই দিনেই টাকাটা সৎকার করেছি, তাতে আমার চাঁদ গেল। কিন্তু আর যাই হোক, টাকাটার কলঙ্ক খুঁজল। এই তোমাকে করলুম আমার কনফেশনাল। পাপ কবুল করে পাপ খালন করে নেওয়া গেল। 5,000 টাকার বাইরে আছে 29টি মাত্র টাকা, আর সেটাও রেখেছি কুমড়োর বাজারে দেনা শোধের জন্য। সুস্মি এসে পড়লে, পিসিমা, বচ্চু বেহারার জ্বর এসেছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন? দেখে দাও না সেটা। বিভার হাত চেপে ধরে অভিক বললে, বিশ্ব হিতৈষিনী, রোগতাপের তদবির করতেই দিনরাত ব্যস্ত আছো, আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যে এত করে কাজ বানাতে হয়। যাই হোক, এখন ছাড়ো, আমি যাই। তুমি একটু বসো, আর হ্যাঁ, আমার গয়না সামলিয়ে রেখো। আর আমার লোভকে সামলাবে কেন? তোমার নাস্তিক ধর্ম? কিছুকাল দেখা নেই অভিকের। চিঠিপত্র কিছু পাওয়া যায়নি। বিভার মুখ শুকিয়ে গেছে, ওর কাজ করতে মন যাচ্ছে না।
তার ভাবনাগুলো সব ঘুলিয়ে গেছে। কি হয়েছে, কি হতে পারে তার ঠিক পাচ্ছে না। দিনগুলো যাচ্ছে পাঁজর ভেঙে দেওয়া বোঝার মতন। ওর কেবলই মনে হচ্ছে অভিক ওর উপরই অভিমান করে চলে গেছে। ও ঘর ছাড়া ছেলে, ওর বাঁধন নেই, একেবারে উধাও হয়ে চলে গেল, হয়তো আর ফিরবেও না। ওর মন কেবলই বলতে লাগলো, রাগ করো না, ফিরে এসো, আমি তোমাকে আর দুঃখ দেব না। অভিকের সমস্ত ছেলে মানুষই, ওর অবিবেচনা, ওর আবদার যতই মনে পড়তে লাগলো ততই জল পড়তে লাগলো ওর দুই চক্ষু বেয়ে। কেবলই নিজেকে পাষাণী বলে ধিক্কার দিলে। এমন সময় এলো চিঠি স্টিমারের ছাপ মারা। অভিক লিখেছে, জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে, ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনে তাতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে। তার একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এই পরিচয়ে তোমার একটু শ্রদ্ধা নেই। আর এই আমার চির দুঃখের কথা। কিন্তু এই জন্য তোমাকে কখনো দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি একদিন সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। কিন্তু তুমি কখনো আমার মন ভোলানোর জন্য কোনোদিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাবো, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, আর তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছাবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। হয়তো এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে। তোমার ওই হারের বদলে আমার একতারা ছবি তোমার গয়নার বাক্সে রেখে এসেছি। মনে মনে হেসো না, বাংলাদেশের কোথাও এই ছবিগুলোর ছেঁড়া কাগজের বেশি দরেও পাবে না। অপেক্ষা করবি, তুমি ঠকবে না, কখনো না। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, আমি জাঁক করে বলছি, তেমনি আমার ছবিগুলির দুর্মূল্য দীপ্তি একদিন হঠাৎ বেরিয়ে পড়বে। তার আগে পর্যন্ত হেসো, কেননা সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ, যাদের তারা ভালোবাসে। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম আমি সমুদ্রের পারে। আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো। এবার থেকে এই প্রার্থনা করো, তোমার কাছ থেকে চলে আসার দরুন দুঃখ যেন একদিন সার্থক হয়। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি না, কিন্তু এই কথা সত্য, মেয়েদের আমি বড় ভালোবাসি। ঠিক ততটা না হোক, মেয়েদের আমার ভালো লাগে। তারা আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে। কিন্তু নিশ্চয়ই তুমি পুরো জানো না যে তারা নীহারিকা মণ্ডলী, আর তার মাঝখানে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র। তার আভাস তুমি সত্য। জানি এসব কথা শোনাবে সেন্টিমেন্টাল, কিন্তু উপায় নেই। আমি তো আর কবি নই। আমার ভাষাটা কলার ফেলার মতন, কেউ লাগলেই বাড়াবাড়ি করে তোলা দিয়ে।
জানি বেদনার যেখানে গভীরতা সেখানে গম্ভীর হওয়া চাই, নইলে সত্যের মর্যাদা থাকে না। দুর্বলতা চঞ্চল, অনেকবার আমার দুর্বলতা দেখে হেসেছ, আর এই চিঠিতে তারই লক্ষণ দেখে একটু হেসে তুমি বলবে, এই তো ঠিক তোমার অভির মতোই ভাবখানা। কিন্তু এবার হয়তো তোমার মুখে হাসি আসবে না। তোমাকে পাইনি বলে অনেক খুঁতখুত করেছি, কিন্তু হৃদয়ের দানে তুমি যে কৃপণ, তোমার পরে এত বড় অবিচার আর কিছু হতে পারে না। আসলে এই জীবনে তোমার কাছে আমার সম্পূর্ণ প্রকাশ হতে পারলো না, হয়তো কখনো হতেও পারবে না। এই তীব্র অতৃপ্তি আমাকে কেমন কাঙাল করে রেখেছে, আর সেই জন্যই আর কিছু বিশ্বাস করি আর না করি, হয়তো জন্মান্তরে বিশ্বাস করতে হবে। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে যা তুমি দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছ অলৌকিক, আর এরই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি। ঠিক জানি না, হয়তো সবই বানানো কথা, কিন্তু হৃদয়ের একটা গোপন জায়গা আছে আমাদের নিজেদের অগোচরে। সেখানে প্রবল ঘা লাগলে কথা আপনি পানিয়ে পানিয়ে ওঠে। হয়তো সে এমন কোনো সত্য যা এতদিনে নিজেকে জানতে পারিনি। বি, আমার মতো করি জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে, আর সেই ভালোবাসার কোন একটা অসীম সত্য ভূমিকা আছে, এটা যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তাহলে তার দুয়ার থেকে আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরবো, তখন আমার মতো, আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে। যুক্তিতর্কের কাঁটার বেড়া পার করিয়ে দিয়েছে আমাকে। আমি যেন দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, কিন্তু এবার পেতে চাই আমার সমস্তটা দিয়ে। তোমার নাস্তিক ভক্ত অভিক। শুনলেন আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, পোস্টার ডিজাইনিং রূপ, সাউন্ড ডিজাইনিং শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।